আমি ওর বাপ মা কাউকেই দেখিনি। যে ঝাড়ুদার সর্দারের কাছ থেকে ওকে কিনি তার কাছেই শুনেছিলাম যে ও জাতে স্প্যানিয়াল এবং ওর নাম পিঞ্চা, আর ওর বাপ নাকি ছিল খুব ভালো শিকারী কুকুর। ওর বংশ পরিচয় সম্পর্কে এর বেশি আর জানা যায়নি। ওকে পাবার ইতিহাসটা একটু বিচিত্র। এক বান্ধবীর অতিথি হয়ে আছি এমন সময় একদিন এক ময়লা ঝুড়ি থেকে 7টি কুকুরের বাচ্চা বেরোলো। পিঞ্চাই ছিল এই দলের মধ্যে সবচেয়ে ছোট আর দুর্বল। প্রাণপণে টিকে থাকার চেষ্টায় ওর তখন নিতান্তই কাহিল অবস্থা। ওর ভাই বোনেদের অবস্থা অত খারাপ নয়। তাদের ছেড়ে ও আমার চারদিকে একবার ঘুরল, তারপর পায়ের তলায় গুটি সুটি হয়ে শুয়ে পড়ল। সকালবেলা প্রচন্ড শীত তখন। এই অবস্থায় আমি যখন ওকে তুলে কোটের ভেতর আশ্রয় দিলাম, ও তখন আমার মুখ চেটে কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করলো। আমিও ভাবখানা দেখালাম যেন ওর গায়ের প্রচন্ড দুর্গন্ধ আমি টেরই পাচ্ছি না। ওর বয়স তখন 3 মাস। আমি 15 টাকা দিয়ে ওকে কিনে নিলাম। এখন ওর বয়স 13, কিন্তু ভারতবর্ষের সমস্ত সোনাতেও ওর দাম খুলবে না। বাড়ি নিয়ে গিয়ে ওকে ভালো করে খাওয়ালাম, সাবান গরম জল দিয়ে ভালো করে ওর গা ধুইয়ে দিলাম। পিঞ্চা নামের বদলে ওর নতুন নাম রাখা হলো রবিন। ছেলেবেলায় রবিন নামে আমাদের বিশ্বস্ত কলি কুকুর ছিল। সে একবার আমাদের 2 ভাইকে এক খ্যাপা ভাল্লুকের হাত থেকে বাঁচায়। তারই স্মৃতিতে পিঞ্চার এই নামকরণ। শুকনো মাটি যেমন জল পেলে সাড়া দেয়, রবিন তেমনি নিয়মিত খাবার পেয়ে দেখতে দেখতে বড় হয়ে উঠল। সপ্তাহ কয়েক কেটে যাওয়ার পর একদিন ওকে নিয়ে বেরোলাম বন্দুকের আওয়াজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। আমাদের মহল্লের নিচের দিকে কতগুলো ঘন কাঁটা ঝোপ ছিল। একদিন সেখানে ঘুরে বেড়াচ্ছি এমন সময় ঝোপ থেকে হঠাৎ একটা ময়ূর বেরিয়ে এলো। রবিন আমার পেছনে পেছনে আসছিল, কিন্তু তার কথা বেমালুম ভুলে গিয়ে আমি ময়ূরটাকে গুলি করে দিলাম। গুলি খেয়ে সেটা কাঁটা ঝোপের মধ্যে গিয়ে পড়ল। রবিনও তৎক্ষণাৎ তার পেছনে পেছনে ছুটল। ঝোপটা এত ঘন এবং কাঁটায় ভর্তি যে আমার পক্ষে ভেতরে ঢোকা অসম্ভব। সেই জন্য আমি ঘুরে ফাঁকার দিকে গিয়ে দাঁড়ালাম। ফাঁকা জমিটার পরই আবার বড় বড় গাছ এবং ঘন ঘাস বন। জানতাম পাখিটা ওদিকেই ছুটে যাবে। খোলা জায়গাটুকু ভোরের সোনালি আলোয় ভেসে যাচ্ছে। সঙ্গে মুভি ক্যামেরা থাকলে ছবি তোলার এক অপূর্ব সুযোগ ছিল। দেখা গেল পাখিটা একটা ময়ূরী। তার ঘাড়ের পালক খাড়া হয়ে উঠেছে, ডানাটাও গেছে ভেঙে। এই অবস্থায় সে যেই জঙ্গলের মধ্যে ছুটে পালাবার চেষ্টা করেছে, রবিনও তার ল্যাজ ধরে পেছনে পেছনে ঘষড়াতে ঘষড়াতে চলল। আমিও এদিকে বোকার মতো দৌড়ে গিয়ে ময়ূরীটার গলা চেপে ধরে শূন্যে তুলে ফেলেছি। এমন সময় সে এক প্রচন্ড লাথি মেরে রবিনকে একেবারে উল্টে ফেলে দিল মাটিতে। কিন্তু মুহূর্তের মধ্যেই রবিন আবার উঠে দাঁড়ালো। আমি যখন মরা পাখিটাকে নামিয়ে রাখলাম, সে তার চারদিকে নিচে বেড়াতে লাগলো। সেদিন সকালের মতো রবিনের শিক্ষানবিশি শেষ হলো। বাড়ি ফেরার সময় আমাদের দুজনের মধ্যে কে যে সেদিন বেশি গর্ব অনুভব করছিল তা বলা শক্ত। জীবনে প্রথম পাখি শিকার করেছে বলে রবিন, না নোংরা একটা ঝুড়ির মধ্যে থেকে ঠিক রত্নটি চিনে নিতে পেরেছি বলে আমি। শিকারের মৌসুম শেষ হয়ে আসছিল, তাই পরের কয়েকদিন রবিনকে ঘুঘু, কোয়েল কিংবা তিতির পাখির চেয়ে বড় কোনো শিকারই দিলাম না। গরমকালটা আমরা পাহাড়েই কাটাতাম। নভেম্বর মাস, প্রতি বছরের মতো আমরা তখন পাহাড় থেকে নামছি। সেই সময় একদিন এক টানা 15 মাইল হাঁটার পর একটা মোড় ঘুরেছি, অমনি পাহাড়ের ধার থেকে একটা হনুমান লাফিয়ে পড়ে রবিনের নাকের কয়েক ইঞ্চি সামনে দিয়ে রাস্তা পার হয়ে গেল। আমার নিষেধ অগ্রাহ্য করেই রবিন খাদের ধার দিয়ে হনুমানটার পেছন পেছন ছুটল। হনুমানটা চট করে একটা গাছে উঠে প্রাণ বাঁচালো। জমিটা এখানে ওখানে এক একটা গাছ বাদে সবটাই ফাঁকা। প্রায় 30-40 গজ খাড়া নেমে গিয়ে কয়েক গজ সমতল, তারপর আবার খাড়া নেমে গেছে নিচে উপত্যকার দিকে। এই সমতল ভূমির ডান দিকে কতগুলো ঝোপ ছিল। ঝোপের মধ্যে দিয়ে বৃষ্টির জলের একটা গভীর নালা চলে গেছে। রবিন এই ঝোপে ঢুকতে না ঢুকতেই বেরিয়ে এলো।
এবং কান নামিয়ে ল্যাজ গুটিয়ে প্রাণের দায়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো। দেখি ওর পেছনে একটা চিতাবাঘ। বাঘটা লম্বা লম্বা লাফে এই ওকে ধরে ফেলে আর কি। আমার কাছে কোনো অস্ত্র ছিল না, তাই প্রাণপণে চিৎকার করা ছাড়া আমি আর কিছুই করতে পারলাম না। যে লোকগুলো সঙ্গে ছিল তারাও আমার সঙ্গে চিৎকারে যোগ দিল। এই হট্টগোল চরমে উঠল যখন প্রায় 100টা হনুমান নানান সুরে চিৎকার আরম্ভ করলো। প্রায় 25-30 গজ ধরে রবিন মরিয়া হয়ে দৌড়ল। ক্রমশই সে হেরে যাচ্ছিল, কিন্তু যেই রবিন চিতাবাঘটা নাগালের মধ্যে এসে পড়েছে অমনি চিতাটা সকলকে অবাক করে দিয়ে একটা বাঁক নিয়ে পাহাড়তলিতে অদৃশ্য হয়ে গেল। রবিন পাহাড়ের ওপরে একবার পা খেয়ে তারপর নেমে এসে রাস্তায় আমাদের সঙ্গে যোগ দিল। এই যে এক চুলের জন্য বিপদের হাত থেকে রবিন বাঁচল, এ থেকে সে এমন দুটো শিক্ষা পেল যা সে জীবনে ভোলেনি। প্রথম শিক্ষাটি হলো এই যে হনুমানকে তাড়া করা খুব বিপজ্জনক, এবং দ্বিতীয়, কোনো হনুমান ডেকে উঠলেই বুঝতে হবে কাছাকাছি কোথাও বাঘ আছে। গত বসন্তে রবিনের যে শিক্ষায় ছেদ পড়েছিল তা আবার আরম্ভ হলো। শিগগিরই বোঝা গেল যে ছোটবেলাকার অনাহার এবং অযত্নের ফলে ওর হৃৎপিণ্ড অত্যন্ত দুর্বল রয়ে গেছে। একটু পরিশ্রম করলেই ও অজ্ঞান হয়ে পড়ত। মনিব যখন শিকারে বেরিয়ে যান তখন বাড়িতে বসে থাকার চেয়ে বড় শাস্তি শিকারী কুকুরের আর নেই। এখন যেহেতু রবিনের পাখি শিকার বারণ হয়ে গেল, এবার থেকে আমি ওকে বড় শিকারের সময় সঙ্গে নিয়ে যেতে শুরু করলাম। হাঁস যেমন অবলীলাক্রমে সাঁতার শেখে, রবিনও তেমনই সহজে এই নতুন খেলায় রপ্ত হয়ে উঠল। এরপর থেকে যখনই রাইফেল হাতে কোথাও বেরিয়েছি, রবিন আমার সঙ্গ নিয়েছে। আমরা রোজ ভোরবেলা বেরিয়ে পড়ে বাঘ কিংবা চিতাবাঘের পায়ের ছাপ ধরে তাদের সন্ধানে এগোতে থাকতাম। যতক্ষণ পর্যন্ত পায়ের ছাপ দেখা যেত আমিই থাকতাম আগে, কিন্তু সে দাগ যখন ঘন জঙ্গলের মধ্যে মিলিয়ে যেত তখন খোঁজার ভার নিত রবিন। এইভাবে কোনো একটা জন্তুকে খুঁজে বের করতে গিয়ে আমরা কখনো কখনো মাইলের পর মাইল হেঁটেছি। মাচায় বসে কিংবা হাতির পিঠ থেকে শিকার করার চেয়ে পায়ে হেঁটে শিকার করা অনেক বেশি সুবিধের। এর একটা কারণ হলো আহত জন্তুকে পায়ে হেঁটে অনুসরণ করতে গেলে কখনো গুলি বাজে খরচ করার প্রয়োজন হয় না। অন্য কারণ হলো ওপর থেকে নিচে গুলি করার চেয়ে সামনাসামনি দাঁড়িয়ে গুলি করলে মোক্ষম জায়গায় গুলি লাগার সম্ভাবনা অনেক বেশি। তবু খুব সাবধান হয়ে গুলি করেও আমি মাঝে মাঝে বাঘ কিংবা চিতাবাঘকে হয়তো সামান্য জখম করেছি মাত্র। দ্বিতীয় বা তৃতীয় গুলি খেয়ে ঠান্ডা হওয়ার আগে তারা রেগে গিয়ে আমার চারদিকে ঘুরে বেরিয়েছে। যতদিন আমরা একসঙ্গে শিকার করেছি তার মধ্যে একটি বার মাত্র রবিন আমাকে বিপদে ফেলে পালিয়ে গেছে। খানিকক্ষণ ছাড়াছাড়ির পর সেদিন যখন আবার আমাদের দেখা হলো, তখনই বোঝাপড়া হয়ে গেছে যে যা হয়েছে তা হয়েছে, আর কখনো এই নিয়ে কথা চলবে না। কিন্তু এখন আমাদের বয়স হয়েছে, মনও অনেক বদলেছে। কুকুরের হিসেবে রবিনের বয়স এখন 70। আমার পায়ের কাছে একটা বিছানায় সে শুয়ে আছে, আর উঠবে যে সে আশা নেই। সেজন্যই বোধ হয় ল্যাজ নেড়ে কটা চোখের চাহনিতে রবিন আজ আমাকে সেই কাহিনী শোনাবার অনুমতি দিয়েছে। ঘন ঝোপের আড়াল থেকে একেবারে বেরিয়ে না আসা পর্যন্ত আমরা চিতাবাঘটাকে দেখিনি। বাঘটা থমকে দাঁড়িয়ে পেছন ফিরে আমাদের দিকে তাকালো। বেশ বড় গোছের মদ্দা চিতাবাঘ, চকচকে গাঢ় রঙের চামড়ায় গোল গোল চাকা দেখে মনে হয় দামি মখমলের ওপর কি যেন নকশা এঁকেছে। আমি ধীরে সুস্থে মাত্র 15 গজ দূর থেকে তার ডান কাঁধে একটা গুলি করলাম। আমার রাইফেল ছিল অব্যর্থ। গুলিটা ঠিক বাঘের হৃৎপিণ্ডে লাগলো কি না সেই ভাবনার প্রয়োজন ছিল না, কারণ গুলিটা বেরিয়ে গিয়ে যখন 50 গজ দূরের ধুলো ওড়াচ্ছে তখন সে লাফিয়ে ওপরে উঠে যে ঝোপ ছেড়ে মিনিট খানেক আগে বেরিয়ে এসেছিল ডিগবাজি খেয়ে সেই ঝোপেই আবার ঢুকে পড়ল।
টের পেলাম 20, 40, 50 গজ ধরে ঝোপ ভাঙতে ভাঙতে সে ছুটে চলেছে। তারপর আওয়াজটা যেমনি হঠাৎ আরম্ভ হয়েছিল তেমনি হঠাৎ থেমে গেল। এই আওয়াজ থামার দুটো কারণ থাকতে পারে। হয় চিতাবাঘটা পথের ওপরেই মরেছে, নয় 50 গজ দূরে খোলা জমি পেয়ে গেছে। আমরা সেদিন অনেক দূরে গিয়ে পড়েছিলাম, সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, আর আমাদের বাড়ি পৌঁছতে তখনও 4 মাইল। জঙ্গলের এই অংশে লোক চলাচল নেই। চিতাবাঘটাকে ফেলে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমার বন্ধু এম এর কাছে অস্ত্র শস্ত্র ছিল না। তাকে একা রেখে যাওয়াও চলে না, আবার আহত জন্তুটাকে অনুসরণ করে তাকে সঙ্গে নিয়ে যাওয়াও সম্ভব নয়। তাই আমরা উত্তর দিকে ঘুরে বাড়ির পথ ধরলাম। জায়গাটা চিহ্ন দিয়ে রাখার কোনো দরকার ছিল না, কারণ 50 বছর ধরে এই বনে দিন এবং রাতে আমি অনেক ঘুরেছি। আমাকে চোখ বেঁধে ছেড়ে দিলেও যে কোনো অংশের পথ চিনে আমি যেতে পারতাম। পরদিন রাত শেষ হবার সঙ্গে সঙ্গেই রবিন আর আমি আগের দিনের জায়গাটায় এসে পৌঁছলাম। রবিন গতকাল সন্ধে আমার সঙ্গে ছিল না। যেখানে চিতাবাঘটা দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা সে অত্যন্ত সন্তর্পণে শুকল। তারপর মাথা তুলে বাতাস শুকতে শুকতে ঝোপের ধারে এগিয়ে চলল। চিতাবাঘটার শরীর থেকে অনেক রক্ত এখানে পড়েছিল। চিতার কোথায় লেগেছে তা বলার জন্য রক্ত পরীক্ষা করার দরকার ছিল না, কারণ আমি খুব অল্প দূর থেকে গুলি করেছিলাম এবং গুলিটা লাগতেও দেখেছিলাম। তাছাড়া আমার গুলিটা যে একেবারে চিতাবাঘের শরীরের মধ্যে দিয়ে চলে গেছে তার প্রমাণ হলো দূরে ধুলো উড়ে যাওয়ায়। ভাবলাম রক্তের দাগ অনুসরণ করেই যখন যেতে হবে তখন অন্ধকারে 4 মাইল হেঁটে আসার পর একটু বসে নিলে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হতে পারে। আর একটু পরেই সূর্য উঠবে। এখনো জঙ্গলের সমস্ত প্রাণী চলাফেরা করছে। আহত জন্তুরা সম্পর্কে তারা কি বলে শোনা উচিত। কাছাকাছি একটা গাছের তলায় আমরা খানিকটা শুকনো জায়গা খুঁজে পেলাম। শিশিরে সেটুকু ভিজে যায়নি। রবিন আমার পায়ের কাছে হাত পা ছড়িয়ে শুনল। আমি সবে সিগারেটটা শেষ করেছি এমন সময় সামনে বাঁদিকে একটা দুটো করে 3টে চিতল হরিণ একে একে ডেকে উঠল। রবিন উঠে বসল এবং আস্তে আস্তে আমার দিকে ঘাড় ফেরালো। আমার চোখে চোখ পড়তেই তেমনি আস্তে আস্তে ঘাড়টা ফিরিয়ে নিল যেদিক থেকে হরিণগুলো ডাকছিল সেই দিকে। প্রথম দিন হনুমানের ডাক শোনার পর রবিনের অভিজ্ঞতা অনেক বেড়েছে। আর সব প্রাণীর মতো রবিনও ঠিক বুঝতে পেরেছিল যে হরিণরা জঙ্গলের অধিবাসীদের চিতাবাঘ সম্পর্কে হুঁশিয়ার করে দিচ্ছে। যেভাবে চিতলরা ডাকছিল তাতে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে চিতাবাঘটাকে তারা পুরো দেখতে পাচ্ছে। আর একটু ধৈর্য ধরে থাকলেই জানা যাবে সে বেঁচে আছে কি না। মিনিট 5 ধরে একে একে ডাকার পর সকলে হঠাৎ একসঙ্গে বারবার ডেকে উঠল। তারপর আবার আগেকার মতন এক এক করে ডাকতে লাগলো। বোঝা গেল চিতাবাঘটা বেঁচে আছে। একবার নড়ে উঠেছিল, এখন আবার চুপ করে আছে। চিতাবাঘটা কোথায় আছে তাই এখন আমাদের জানা দরকার। আর এই খবর একমাত্র পাওয়া যেতে পারে চিতলগুলোর পিছু নিয়ে। হাওয়া উজিয়ে আমরা 50 গজ হেঁটে ঘন ঝোপের মধ্যে ঢুকলাম। তারপর হরিণের খোঁজ করতে লাগলাম। কাজটা খুব শক্ত নয়, কারণ দীর্ঘ অভ্যেসে রবিন বেড়ালের মতো নিঃশব্দে জঙ্গলের মধ্যে চলতে পারে। আমিও ঠিক জানতাম কোথায় পা ফেলতে হবে। চিতলগুলোর খুব কাছে পৌঁছানোর আগে আমরা তাদের দেখতে পাইনি। খোলা জায়গায় দাঁড়িয়ে ঠিক উত্তর দিকে মুখ করে চিতলগুলো ডাকছিল। আগের সন্ধে
যেদিকে চিতার মড়মড়ানি আওয়াজ বন্ধ হয়ে যায় ঠিক সেই দিকে তাদের মুখ ফেরানো। এ পর্যন্ত চিতলেরা আমাদের খুবই সাহায্য করেছে। আমাদের জানিয়ে দিয়েছে যে চিতাবাঘটা খোলা জমির ওপর আছে এবং বেঁচে আছে। ঠিক কোন দিকে তাও চিতলদের দৌলতে জানতে পেরেছি। এইসব খবর জোগাড় করতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছে। এখন যদি চিতলেরা আমাদের দেখে ফেলে এবং জঙ্গলের প্রাণীদের সাবধান করে দেয় তাহলে এতক্ষণ ধরে যে উপকার করেছে তা এক মুহূর্তের মধ্যে মাটি হয়ে যাবে। ফিরে নেমে গিয়ে হরিণগুলোর আড়াল থেকে গুলি করব, না চিতাবাঘের ডাক নকল করে ওদের তাড়িয়ে দেব? এইসব যখন ভাবছি তখন হঠাৎ একটা হরিণী পেছন ফিরে সোজা আমার মুখের দিকে তাকালো। পর মুহূর্তেই তাদের ভাষায় খবরদার মানুষ বলে চিৎকার করেই সকলে মিলে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। ফাঁকা জমিতে পৌঁছতে আর মাত্র 5 গজ ছিল, কিন্তু আমি চটপটে হলেও চিতা আমার চেয়ে আরো অনেক বেশি চটপটে। সুতরাং পৌঁছে কেবল তার পেছনের অংশটুকু ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে যেতে দেখলাম। চিতলটা আমার গুলি করার সুযোগ একেবারে ভণ্ডুল করে দিল। আবার চিতাবাঘটাকে খুঁজে বের করতে হবে। এবার রবিনের পালা। আমি খানিকক্ষণ ফাঁকা জমিটার উপর দাঁড়িয়ে রইলাম। চিতাবাঘটা কোথাও স্থির হয়ে বসলে তার গায়ের গন্ধ বাতাসে ভেসে আসবে। বাতাস উপর থেকে বইছিল। বাতাস কাটিয়ে রবিনকে আমি পশ্চিম দিকে নিয়ে গেলাম। রবিন আমার আগে আগে যাচ্ছিল। 60-70 গজ যাবার পরেই হঠাৎ সে থমকে গেল এবং বাতাসের দিকে মুখ করে দাঁড়ালো। জঙ্গলে রবিন একদম টু শব্দ করে না, আর এতটুকুও ঘাবড়ায় না, কিন্তু চিতাবাঘ দেখতে পেলে বা তার গন্ধ পেলে সে ল্যাজ না নাড়িয়ে পারে না। রবিন এখন ল্যাজ নাড়ছে। গেল বছর গ্রীষ্মকালে এই অঞ্চলে দারুণ ঝড় হয়, আর সেই ঝড়ে অনেক গাছ শিকড় শুদ্ধ উপড়ে পড়ে। আমাদের কাছ থেকে 40 গজ দূরে এমনই একটি ঝড়ে ভাঙা গাছের দিকে রবিন তাকিয়েছিল। গাছটার ডালগুলো আমাদের দিকে মুখ করা, গুঁড়ির দুধারে পাতলা ঝোপ এবং এদিক ওদিক সবুজ ঘাসের কয়েকটি গোছা। অন্য কোনো সময় হলে আমরা সোজা শিকারের দিকে ছুটে যেতাম, কিন্তু এবার একটু বেশি সাবধান হওয়া দরকার। আমরা এমন এক জানোয়ারের পেছনে ধাওয়া করেছি একবার জখম হলে যে কারো তোয়াক্কা করে না। তার উপরে এক্ষেত্রে চিতাবাঘটা 15 ঘন্টা ধরে যন্ত্রণা ভোগ করে একেবারে যুদ্ধং দেহী হয়ে আছে। মানুষকে আজ সে ছেড়ে দেবে না। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় 275 পয়েন্টের রাইফেলটা নিয়ে এসেছিলাম। আগের দিন সন্ধ্যাবেলা এই রাইফেলটাই ব্যবহার করেছিলাম। অনেকখানি হাঁটার পক্ষে রাইফেলটা বেশ ভালো, কিন্তু চোট খাওয়া চিতাবাঘের সঙ্গে যুদ্ধ করার পক্ষে উপযুক্ত অস্ত্র নয়। সুতরাং সোজাসুজি না গিয়ে আমি এমন একটা রাস্তা বেছে নিলাম যাতে ওপড়ানো গাছটা থেকে সোজাসুজি 15 গজ দূরে থাকতে পারি। এই রাস্তা ধরে আমরা এক পা করে এগোতে লাগলাম। এইভাবে গাছটা ডালপালা পার হয়ে যেই গুঁড়ির উল্টো দিকে পৌঁছেছি, হঠাৎ রবিন থেমে গেল। ও যেদিকে তাকিয়েছিল সেদিকে তাকাতেই বুঝলাম কিসের উপর ও নজর পড়েছে। দেখি চিতাবাঘের ল্যাজটা আস্তে আস্তে উপরে উঠে আবার তেমনি আস্তে আস্তে নেমে যাচ্ছে। চিতাবাঘ যে এবার আক্রমণ করবে এ তারই লক্ষণ। গোড়ালিতে ভর করে ডান দিকে ঘুরে আমি চট করে কাঁধের উপরে রাইফেলটা তুলে নিলাম। আমিও রাইফেল তুলেছি, চিতাবাঘটাও অমনি ঝোপঝাড় ভেঙে ঝাঁপিয়ে পড়ল আমাদের উপর। সঙ্গে সঙ্গে গুলি করলাম।
চিতাটাকে মারতে পারবো কিংবা জখম করব তেমন ভরসা ছিল না, তবে আশা করেছিলাম অন্তত ওকে লক্ষ্যচ্যুত করতে পারবো। গুলিটা গিয়ে বিঁধল পেটের তলা দিয়ে একেবারে বাঁদিকের উরুর মাংসের মধ্যে। গুলি খেয়ে যত না বন্দুকের আওয়াজটা শুনে ভড়কে গিয়ে চিতাটা আমার গায়ের ওপর না পড়ে কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেল। আর একবার গুলি করার আগেই চোখের পলকে বাঘটা ঝোপের আড়ালে মিলিয়ে গেল। রবিন আমার পায়ের কাছ থেকে একটুও নড়েনি। আমরা দুজনে মিলে চিতার গতিপথ পরীক্ষা করতে লাগলাম। অজস্র রক্ত পড়েছে দেখা গেল, কিন্তু সে দৌড়ঝাঁপের দরুন চোট লেগে পুরনো ঘা থেকে পড়ল না নতুন গুলির লাগার ফল তা স্পষ্ট বোঝা গেল না। অবশ্য রবিনের তাতে কিছু এসে যায় না। সে তৎক্ষণাৎ রক্তের দাগ অনুসরণ করতে লেগে গেল। খানিকটা ঘন ঝোপের আড়ালে আড়ালে হাঁটার পর ঝোপটা ক্রমে পাতলা হয়ে এল। তারপর কয়েকশো গজ মাত্র এগিয়েছি, হঠাৎ দেখি সামনেই চিতাবাঘটা উঠে দাঁড়িয়েছে। কিন্তু রাইফেল তুলে টিপ করতে না করতেই একটা ল্যান্টানা ঝোপের আড়ালে সেটা লুকিয়ে পড়ল। মাটিতে ডালপালা ছড়ানো এই ঝোপটা বড় একটা তাঁবুর মতো, এবং শুধু যে চিতাটার গা ঢাকা দেওয়ার পক্ষেই চমৎকার তা নয়, এখান থেকে ইচ্ছে মতো আক্রমণের সুযোগও সে পাবে। আমার এবং রবিনের পক্ষে সকালটা এ পর্যন্ত ভালোই ভালোই কেটেছে। এখন সঙ্গে যা অস্ত্র তা নিয়ে চিতাটাকে এর বেশি ধাওয়া করা বোকামির কাজ হবে। সুতরাং আর উচ্চবাচ্য না করে আমরা বাড়ির পথ ধরলাম। পরদিন সকালে আবার সেই জায়গায় ফিরে এলাম। ভোর থেকেই রবিন রওনা হওয়ার জন্য ছটফট করছিল। সকালবেলা জঙ্গলে যে কত বিচিত্র গন্ধ, সেসব অগ্রাহ্য করে রবিন আমাকে 4 মাইল পথ প্রায় নাকে দড়ি দিয়েই ছোটায় আর কি। এবার সঙ্গে একটা 450-400 নম্বরের রাইফেল থাকায় আগের দিনের চেয়ে অনেক বেশি ভরসা পাচ্ছিলাম। ঝোপটায় পৌঁছবার বেশ কিছু আগে থেকেই রবিনের ছোটা বন্ধ করলাম, যাতে সে হুঁশিয়ার হয়ে আস্তে আস্তে এগোয়। কারণ একটা চোট খাওয়া জানোয়ার অনেকক্ষণ আগে তাকে যেখানে দেখে গিয়েছিলাম সেখানেই যে থাকবে তা তো কোনো মানে নেই। এই প্রসঙ্গে একটা শোচনীয় ঘটনার কথা মনে পড়ল। আমার পরিচিত এক শিকারী একদিন বিকেলে একটি বাঘকে জখম করেন এবং আহত বাঘটির খোঁজে বেশ কয়েক মাইল রক্তের দাগ ধরে ধরে এগিয়ে যান, কিন্তু বাঘটাকে না পেয়ে পরের দিন সকালে আবার তিনি বেরোন। এবার সঙ্গে ছিল এক দল লোক। যে লোকটা সকলের আগে আগে চলছিল তার হাতে ছিল বন্দুক, কিন্তু তাতে গুলি ভরা ছিল না। আগের দিনের রক্তের দাগ ধরেই তারা যাচ্ছিলেন। তখনও 1 মাইল পথ বাকি এমন সময় সামনের লোকটা গিয়ে পড়ল শটান সেই আহত বাঘের মুখে, ফলে তৎক্ষণাৎ মৃত্যু। লোকটি ছিল স্থানীয় এক শিকারী। দলের অন্যরা কেউ গাছে চড়ে, কেউ ছুটে পালিয়ে কোনো মতে চেষ্টায় প্রাণ বাঁচায়। ল্যান্টানা ঝোপটা ঠিক কোথায় সেটা ভালো করে দেখে রেখেছিলাম। রবিনকে নিয়ে এমন একটা রাস্তা ধরলাম যাতে করে বাতাসের আগে থেকে ঝোপটার কিছু সামনে পৌঁছানো যায়। বাতাসকে এইভাবে আড়াআড়ি ভেদ করে শিকার খোঁজার কায়দাটা রবিনের বেশ ভালো রপ্ত ছিল। আমরা অল্প খানিকটা গিয়েছি, তখন ঝোপটা 100 গজ মতো দূরে। এমন সময় রবিন থমকে দাঁড়িয়ে গেল। তারপর আমার দিকে মুখ ফিরিয়ে জানিয়ে দিল যে সে চিতাবাঘের গন্ধ পাচ্ছে। কালকের মতো আজও সে একটা ওপরানো গাছের দিকে মুখ করে আছে। ঘন ঝোপের সঙ্গে গাছটা সমান্তরাল। এই ঝোপের মধ্যে থেকে চিতাবাঘটা আমাদের আক্রমণ করার পর আমরা ল্যান্টানা ঝোপ পর্যন্ত তার পিছু নিয়েছিলাম। গাছটার এ পাশে জমি ফাঁকা, কিন্তু ওদিকে কোমর পর্যন্ত উঁচু ঘন বাসনটা ঝোপ। আমাদের আগেকার রাস্তা ধরে রবিনকে এগিয়ে যাওয়ার ইশারা করলাম। এই ল্যান্টানা ঝোপের কাছাকাছি এসেও রবিনের কোনো ভাবান্তর দেখা গেল না। বৃষ্টির জলে ধোয়া একটি নালার কাছে পৌঁছে আমি গা থেকে কোটটা খুলে নিয়ে তাতে যতগুলো সম্ভব পাথর ভরে নিলাম। এইভাবে কাঁধে একটা বস্তা চাপিয়ে আমি গাছের কাছে খোলা জমিটুকুতে ফিরে এলাম।
তারপর কোটটা পরে নিয়ে রাইফেল তৈরি রেখে আমি গাছ থেকে গজ 15 দূরে গিয়ে দাঁড়ালাম। এবার প্রথমে গাছগুলির ওপর, পরে ঝোপ লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলাম। চিতাবাঘটা যদি বেঁচে থাকে তাহলে সে খোলা জমিতে তেড়ে আসবে, এরকম একটা আশা ছিল, এবং তাহলেই তার সঙ্গে যুদ্ধে সুবিধা হবে। আমার সব ঢিল যখন ফুরিয়ে গেল তখন আমি কাশলাম, হাততালি দিলাম, চিৎকারও করলাম, কিন্তু চিতাবাঘের কোনো সাড়া শব্দই মিলল না যাতে বোঝা যায় যে সে বেঁচে আছে। এই অবস্থায় সোজাসুজি গাছটা পর্যন্ত হেঁটে গিয়ে ওপারে কি আছে না আছে দেখলেই পারতাম, কিন্তু একটা জঙ্গলি প্রবাদ আছে, চামড়া না ছাড়ানো পর্যন্ত চিতাবাঘ মরেছে বলে কখনো ধরে নেওয়া উচিত নয়। সেই প্রবাদ স্মরণ করেই আমি গাছটা চারিদিকে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে পরিধি ক্রমশ ছোট করে আনছি যাতে গাছের ডালগুলোর তলায় কি আছে দেখতে পাই। প্রথম বৃত্তটা প্রায় 25 গজের হবে। তার 3 ভাগের 2 ভাগ যেতেই রবিন থমকে দাঁড়ালো। কেন সে থেমে দাঁড়ালো দেখবার জন্য যেই চোখ নামিয়েছি অমনি কানে গেল বাঘের গলার ক্রুদ্ধ গর্জন। ঝোপ সঙ্গে সঙ্গে ভীষণ নড়ে উঠল, আর তার পর মুহূর্তেই চিতাবাঘটা আমাদের উপর সোজা ঝাঁপিয়ে পড়ল। একটু ডান দিকে ঘুরে দাঁড়িয়ে আমি তখন সবে রাইফেলটা তুলেছি। চিতাটা লাফ দেবার সঙ্গে সঙ্গে আমি গুলিটা ছুড়লাম। চিতাটা আমার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার মুখে আমি একটু পিছিয়ে যথাসম্ভব পেছনে ঝুঁকে পড়ে আর একবার গুলি করলাম। কোনো আহত জন্তু, সে বাঘই হোক বা চিতাই হোক, যখন সোজাসুজি আক্রমণ করে একবার বিফল হয় তখন আবার না চটানো পর্যন্ত সে আর আক্রমণ করে না। যাতে রবিনের গায়ে আমি গিয়ে না পড়ি সেই জন্যই বাঁ দিকে সরে দাঁড়িয়েছিলাম। নিজেকে সামলে নিয়ে যখন তার খোঁজ করলাম তার টিকিও দেখা গেল না। আমরা এতদিন একসঙ্গে শিকার করেছি, কিন্তু এই প্রথম বিপদের সময় আমাদের মধ্যে ছাড়াছাড়ি হলো। ভাবলাম রবিন বোধহয় বাড়ি ফেরার চেষ্টা করছে। জঙ্গলের 4 মাইল রাস্তায় পদে পদে বিপদ। রবিনের পক্ষে যা এড়িয়ে যাওয়ার আশা খুবই অল্প। পথঘাটও তেমন জানা নেই। তার উপর আরো বিপদ, রবিনের হার্টের অবস্থাও মোটেই সুবিধের নয়। রীতিমতো শঙ্কিত হয়ে আমি তাকে খুঁজতে বেরোলাম। এমন সময় হঠাৎ এটি গাছের পেছনে তার মাথাটা দেখা গেল। আমি হাত তুলে ডাক দিতেই সে ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। একটু পরে চোখ নামিয়ে কান নিচু করে চুপচাপ সে আমার পায়ের তলায় এসে দাঁড়ালো। রাইফেলটা নামিয়ে রেখে আমি তাকে কোলে তুলে নিলাম। জীবনে এই দ্বিতীয়বার সে জিভ দিয়ে আমার মুখ চাটতে লাগলো। তারপর ঘড় ঘড় শব্দ করে জানিয়ে দিল আমাকে অক্ষত অবস্থায় দেখে সে যেমন খুশি, নিজের পালিয়ে যাওয়ার জন্য তেমনই লজ্জিত। অভাবিত এবং আকস্মিক এই বিপদের মুখে আমাদের আচরণ লক্ষ্য করবার মতো। ভীষণ অনিশ্চিত বিপদের মুখে পড়লে তবে বোঝা যায় মানুষের এবং কুকুরের স্বভাবের মধ্যে কত তফাৎ। বিপদ বোঝার সঙ্গে সঙ্গে রবিন চুপচাপ করে তাড়াতাড়ি পালানোর পথ খুঁজল, কিন্তু আমার পা দুটো কে যেন মাটির সঙ্গে আঠা দিয়ে সেঁটে দিয়েছিল। পালানো আমার পক্ষে অসম্ভব ছিল। আমাদের এই সাময়িক ছাড়াছাড়ির জন্য রবিনের যে কোনো দোষ নেই তা আমি বুঝিয়ে দিলাম। তখন তার ছোট্ট শরীরের কাঁপুনি থামল। তাকে কোল থেকে নামিয়ে আমরা দুজনে চিতাবাঘটার কাছে গেলাম। প্রাণপণে লড়ে শেষ দফায় প্রায় জিতেও শেষটায় বেচারা ঘায়েল হয়ে পড়ে আছে। আপনাদের যখনই গল্প শোনাচ্ছি তখন কোন এক ফাঁকে আমার অতি আদরের রবিন আমাকে ফেলে পরলোকের পথে পাড়ি দিয়েছে। হয়তো সে সেখানে আমারই পথ চেয়ে আছে। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন